ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল। বর্তমানে এই পরিস্থিতিতে আমাদের রাজ্য এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে বন্ধ রয়েছে তা একটা অনিশ্চয়তার মধ্যে। তো এই অনিশ্চয়তার মধ্যে থেকেও আমরা যবে স্কুল খুলবে তার আগে আমরা যাতে প্রিপারেশনটা নিতে পারি, যাতে আমরা লড়াই করতে পারি, সেই জন্য আমরা প্রস্তুতি নেব ঘর থেকে। তো আজকে আমি ক্লাস 10-এর কম্পাউন্ড ইন্টারেস্টটা নিয়ে আজকে আলোচনা করব। প্রতিদিনের মতো আমরা নতুন একটা করে চ্যাপ্টার আলোচনা করছি। তাহলে শুরু করি। আমি আছি শ্যামল তোমাদের সাথে। শুরু করি আজকে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে এমন একটা পার্ট ক্লাস 10-এ যেটা কিনা আমাদের কম্পিটিটিভ এক্সামেও লাগবে। তো এটা কি হয়, সিম্পল ইন্টারেস্টের থেকে একটু আলাদা। আমরা বেশিরভাগ মানুষ কি করি, সূত্র মুখস্থ করে অঙ্কগুলো করে ফেলি, কিন্তু সূত্রের বাইরে যদি আমরা থিওরিটাকে জানি যে কিভাবে আসে, তাহলে এরপরে আমাদের কখনো অসুবিধা হবে না। তো কি কম্পাউন্ড ইন্টারেস্ট? এটা হচ্ছে যখন সরল সুদের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে একটা 1000 টাকা থাকলো, 1000 টাকার 1 বছরের আমরা সুদ বের করব। এটা সূত্র আমরা শিখেছিলাম 10% হারে 1000 টাকার 1 বছরের সুদ আমরা বের করব। এই সূত্রের সূত্র কী শিখেছিলাম? PTR/100, PTR/100, 1000 ইন্টু টাইম ইন্টু R/100, শূন্য কাটলাম, 100 টাকা এটা আমার দাঁড়ালো। তো এটা ছিল কি সরল সুদ। সূত্রটা জাস্ট দেখিয়ে দিলাম মনে করার জন্য। তো সরল সুদে কী ছিল, যে আসলটা ছিল সে আসলটা কিন্তু কখনো চেঞ্জ হয়নি। যদি আমি নতুন করে টাকা না রাখি বা টাকা না তুলি, আসলটা কিন্তু সময়ের সাপেক্ষে একই রয়ে গেছে, শুধু সুদটা বেড়েছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট বলছে এইখানটায় যে আমি আসলটা প্রথম বছর রাখবো, সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর একটা সুদ পাবো, সেই সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে নতুন আসল তৈরি হবে। বোঝা গেল? যে আসলটা আমি প্রথমে রাখবো, মূলধনটা রাখবো, তার উপরে একটা নির্দিষ্ট সময় অন্তর সুদ পাবো, সেই সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে একটা নতুন আসল তৈরি হবে, সেই আসলের উপর আবার সুদ গণনা হবে। তারপর আবার সেই নির্দিষ্ট সময় অন্তর আবার যে সুদটা হবে, সেই সুদটা আবার যোগ হবে, নতুন আসল তৈরি হবে। এইভাবে প্রত্যেক ক্ষেত্রে কী হবে, আসলটা চেঞ্জ হবে। এটাই সরল সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা চক্রবৃদ্ধি সুদ, এর মেইন পার্থক্য হচ্ছে এই জায়গাটায়, যে আমাদের প্রতি সময় অন্তর আমাদের আসলটা চেঞ্জ হয়ে যাবে। তা আমি এই অঙ্কটাকেই চক্রবৃদ্ধি সুদ যদি আমি হিসাব করি, এই অঙ্কটাকে শুধু একটুখানি পাল্টে দিয়ে আমি চক্রবৃদ্ধি সুদ হিসাব করি। 10% হারে 1000 টাকার 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ বের করব, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব। আমি দেখব এই দুটো জিনিস কিভাবে আলাদা, আমরা সেই জিনিসটা একটু দেখে নিই। 10% হারে 2000 টাকার 2 বছরের সরল সুদ কত? সরল সুদের সূত্র আমরা শিখেছি আগের দিন। সরল সুদ PTR/100, শূন্য শূন্য কাটা, 200 টাকা। এটা আমার হাতে থাকলো, সরল সুদ আমরা পেলাম। এবার চক্রবৃদ্ধি সুদে কি বললাম? 1000 টাকার 1 বছরের সরল সুদ 10% হারে, এটা আমরা বের করলে পাবো 1000 ইন্টু 10 ইন্টু 1/100, 100 টাকা। তারপরে কি বললাম, এই যে এটা আলাদা হচ্ছে 1000 টাকার 1 বছরের সুদ পেলাম, আমার যেতে হবে 2 বছরে। তাহলে এই সুদটা কি করব, এই আসলের সঙ্গে যোগ করব, তাহলে একটা নতুন আসল হবে। এখন 1 বছর পর সব বৃদ্ধিমূল বলে এটাকে, সব বৃদ্ধিমূল কত দাঁড়ালো বা সুদ আসল কত দাঁড়ালো? 1000 যোগ 100, 1100 টাকা। এই যে এটা এখন নতুন আসল হয়ে গেল, 1 বছর পর নতুন আসল এটা হয়ে গেছিলো। কিন্তু সরল সুদের বেলা এই ধরনের কিছু আসতো না, ওখানে কিন্তু আসল ওই 1000 টাকাই থাকতো। তাহলে এখানে এখন নতুন আসল হয়ে গেল কত? 1100 টাকা। আমাদের হাতে এখনও 1 বছর পড়ে আছে, তাহলে 1100 টাকার আরও 1 বছর সুদ বের করব। তাহলে 1100 টাকার 1 বছরের সুদ, সরল সুদ এখানে PTR/100, সুদের হার 10%ই রয়েছে, 110 টাকা।
তাহলে 2 বছর পর সবৃদ্ধিমূল কত দাঁড়ালো? 1100 যোগ 110, 1210 টাকা। তাহলে আমরা দেখি 2 বছর পর সবৃদ্ধিমূল আমার দাঁড়ালো কত? 1210 টাকা। সবৃদ্ধিমূল মানে হচ্ছে আসল এবং সুদ মিলে যেটা হয়। তাহলে এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে সুদ কত দাঁড়িয়েছে, চক্রবৃদ্ধি সুদ। এখন এটা চক্রবৃদ্ধি সুদ কত দাঁড়িয়েছে? 210 টাকা। এইটা থেকে আসলটা যদি বাদ দিই, আসল 1000 টাকা ছিল, তাহলে 210 টাকা। তাহলে ফারাকটা এবার আমরা বুঝতে পারছি যে সরল সুদের বেলা আমার হয়েছিল কত? 200 টাকা, আর চক্রবৃদ্ধি সুদের বেলা হলো কত? 210 টাকা। তাহলে এই 10 টাকা আমার এক্সট্রা হলো চক্রবৃদ্ধি সুদে। আর এটা কেন হলো? কারণ ওই যে 1 বছর পরে আমাদের যে সুদ যেটা হলো সেটা যখন আসলের সঙ্গে আমরা অ্যাড করলাম, আমাদের আসলটা চেঞ্জ হয়ে গেল, আর চেঞ্জ হয়ে বেড়ে গেল, যার জন্য আমাদের এখানে সুদটাই বেড়ে গেল। তাহলে বোঝা গেল যে কম্পাউন্ড ইন্টারেস্টের একটা বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে আমাদের আসলটা সবসময় পরিবর্তিত হবে। তো আমরা তো এইভাবে সবসময় অঙ্ক করতে পারবো না, তার জন্য আমাদের ফর্মুলা আছে, যে আমাদের 3 বছর 5 বছর যদি দেয়, সেই ফর্মুলাটা দিয়ে আমরা কিন্তু অঙ্কগুলো করব। তো সে কীভাবে ফর্মুলাটা আসে সেটা আমি এবার দেখাবো। চক্রবৃদ্ধি সুদ নির্ণয় কিন্তু সরল সুদ দিয়েই করা হয়। প্রত্যেক সময় নির্দিষ্ট সময়, এখানে যদি বছর বছর বলা হয়, সেই বছর অন্তর অন্তর আমরা নতুন যে সুদটা পাবো সেই সুদ দিয়ে আমরা অ্যাড করলে নতুন আসল তৈরি হবে, বারবার বের করতে পারবো। সূত্রটা কিন্তু সরল সুদ দিয়েই হয়। তো কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য যে সূত্রটা তৈরি হয়েছে সেটা কিভাবে আসে? বলা হয় পি যদি আসল হয় আর সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার R%, আর এন একটা আছে যেটাকে বলা হয় সুদের পর্ব, অনেক সময় সময়ও বলা হয় সুদের পর্ব। কি হয়? সবৃদ্ধিমূল, মানে এখানে সুদ আসল একবারে বের হয়, সবৃদ্ধিমূল সমান সমান পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। এটা আসে, এটা হচ্ছে সবৃদ্ধিমূল। তো এটা কিভাবে আসে আমরা একটু দেখব যে কিভাবে আমরা এটা পেতে পারি। তো আমি যদি মনে করি পি যদি আসল হয়, পি আসল আর সুদের হার 1 বছরের আমি বের করব, 1 বছরের সুদ বের করব। তাহলে 1 বছরের সুদ কত হবে? আমরা R% হারে পি টাকার 1 বছরের সুদ কত হবে? পি ইন্টু টাইম হচ্ছে 1 বছর, সুদের হার আর বাই 100, মানে পি আর বাই 100 টাকা। এটা কি পেলাম? পি টাকার R% হারে 1 বছরের সুদ পেলাম। এইবার 1 বছর পর সুদ আসল কত দাঁড়ালো? মানে সবৃদ্ধিমূল দাঁড়ালো আসল যোগ সুদ, যেটা আমরা সরল সুদের অঙ্কে শিখেছি। তাহলে এখান থেকে পি যদি আমরা কমন নিই, 1 প্লাস R/100, এটা আমার কি দাঁড়ালো? 1 বছর পর সবৃদ্ধিমূল। ক্লিয়ার? এইবার আমরা এই আকারটা নিয়ে আসবো, 1 বছর পর সবৃদ্ধিমূল এটা পেলাম। এবার 1 বছর পর এই যে সবৃদ্ধিমূল, এটা তো এখন আসল হয়ে গেল। তাহলে এই আসলের উপর আবার সুদ বের করি। তাহলে আরও 1 বছর পর লিখলাম, মানে মোট 2 বছর। আরও 1 বছর পর সুদটাকে বের করি। আসল এখন এটা, টাইম 1 বছর, R/100, এটা আমার কি? সুদ। তাহলে আরও 1 বছর পর সবৃদ্ধিমূল কত দাঁড়ালো? সবৃদ্ধিমূল দাঁড়াচ্ছে, আসল ছিল এইটা, R/100 ইন্টু R/100, এই যে এইটা যোগ করলাম। আসল এখন এটা হয়ে গেছে, আসলের সঙ্গে এই সুদটা যোগ করলাম। এখান থেকে যেটা কমন আসছে, পি ইন্টু 1 প্লাস R/100 থাকছে 1 যোগ R/100। তাহলে এই জিনিসটা আবার একই, তাহলে লেখা যায় পি ইন্টু 1 প্লাস R/100 হোল স্কোয়ার। তাহলে কি পেলাম?
1 বছর পর আমি যখন দেখছিলাম সবৃদ্ধিমূল পি ইন্টু 1+r/100 এত টাকা, 2 বছর পর মানে আরও 1 বছর মানে 2 বছর পর গিয়ে দেখলাম কত, পি ইন্টু 1+r/100 হোল স্কোয়ার। তো এইভাবে যদি আমরা এগিয়ে যাই 3 বছর 4 বছর করতে থাকি, তাহলে কি হবে, যখন 3 বছর হবে তাহলে এখানে 3 হবে, যখন 4 বছর হবে সিমিলারলি আমি এভাবে এগোবো, 4 হবে, n বছরের জন্য n হবে। তাহলে বোঝা গেল জিনিসটা কোথা থেকে আসলো। পি যদি আসল হয়, আর যদি সুদের হার হয়, আর n সুদের পর্ব যে সময়ের জন্য বলা হবে, তখন সবৃদ্ধিমূল হবে 1+r/100 হোল টু দি পাওয়ার n। আমরা যদি এই জিনিসটা বুঝে যাই তাহলে আমাদের সূত্র ছাড়াও কিন্তু আমরা করতে পারবো। শুধুমাত্র আমরা অনেক বেশি যখন করতে হয় সূত্র দিয়ে করলে আমাদের সুবিধা হয়, এভাবে অনেক বড় হবে। তাই তো এখানে আরও একটা জিনিস বলার, এই সুদের পর্বটা, এখানে আমি সময় না বলে সুদের পর্ব বলেছি। সুদের পর্ব এই কারণে বলেছি, এখানে কিছু চেঞ্জ করা যায়। আরটা সবসময় কিন্তু বার্ষিক সুদের হার থাকে। তো এনটা যদি বলা হয়, আমাকে কিন্তু কোনো একটা সংস্থা 3 মাস পর পরও আমাকে সুদ দিতে পারে, আমাকে 6 মাস পর পরও সুদ দিতে পারে, আমাকে 1 বছর পর পরও সুদ দিতে পারে। যদি আমাকে 1 বছর পর পর সুদ দেয়, তাহলে এই এনটা কিন্তু যদি 1 বছরের চায়, 1 বছরের জন্য চাইলে এখানে পি ইন্টু 1/হোল টু দি পাওয়ার এই এন থাকলো। 1 বছরের চাইলে এনের জায়গায় 1 হবে, এটাই হবে। 2 বছরের চাইলে পি ইন্টু 1+r/100 এখানে 2 হবে। এটা যদি সুদের পর্বটা 1 বছর অন্তর অন্তর হয়। আমি কেন এটা বললাম, যদি 6 মাস অন্তর অন্তর থাকে, আমাকে ব্যাংক 6 মাস পর পর সুদ দেবে। যদি 6 মাস পর পর সুদ দেয়, এই সুদের পর্ব ব্যাপারটা আমরা এখানে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগবে, সুদের হারটা দুটো চেঞ্জ হয় এখানে, এক সুদের হারও চেঞ্জ হয়, এক এনও চেঞ্জ হয়। 6 মাস পর পর দিলে আমরা দেখব আমাদের তো বছরে আর % হারে দেয়, তাহলে 6 মাস পর পর দিলে আমার কি হবে, সুদের হারটা অর্ধেক হয়ে গেল, কারণ বছরে আমি 2 বার পাবো। 6 মাস পর্যন্ত দিলে বছরে কবার পেয়ে যাবো, 2 বার পাবো। তার জন্য 8টাকে 2 ভাগ করে দিতে হবে। তখন কি হবে চেঞ্জ, আসল তো একই থাকলো, p1+ 8টা অর্ধেক হয়ে যাবে। আর অর্ধেক হওয়ার কারণ কি, 6 মাস অন্তর অন্তর দিলে 1 বছরে আমি 2 বার পাবো। আর এনটা কি হবে, যদি আমি 1 বছরের চাই, আমি এখানে 1 বছরের চাইছি, 1 বছরের চাইছি, কিন্তু আমাকে 6 মাস অন্তর অন্তর দিচ্ছে, তাহলে আমার এখানে কত হয়ে যাবে এনটা, 6 মাস অন্তর অন্তর 1 বছরে আমি কবার পাবো, 2 বার পাবো, তাহলে এখানে 2 হয়ে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা। আমি আরেকটু ক্লিয়ার করি, যদি আমাকে 3 মাস অন্তর অন্তর দেয়, 1 বছরের জন্যই আমি চাইছি, যদি আমাকে 3 মাস অন্তর অন্তর দেয়, তাহলে পি ইন্টু 1+, এখানে 8টা কী হয়ে যাবে, আমি কি বলেছিলাম, 8টা পাই আমরা বছরে, 1 বছরে সুদের হার। তো 3 মাস অন্তর অন্তর দিলে আমি বছরে কবার পাবো, বছরে কবার পাবো তত ভাগ হয়ে যাবে। 3 মাস অন্তর যদি আমাকে সুদ দেয়, তাহলে 1 বছরে কবার পাবো, 1 বছর মানে 12 মাস, তাহলে 1 বছরে আমি কবার পাবো, 4 বার পাবো। তাহলে আমার এই সুদের হারটা 4 ভাগ হয়ে যাবে। আর 1 বছরের জন্য আমার এখানটা কত হবে, যেহেতু 1 বছরে 4 বার পাবো, তাই এখানে সুদের পর্ব 4 হয়ে গেল। সুদের পর্ব 3 মাস অন্তর অন্তর দেয়, তার জন্য এটা 4 হয়ে গেল, 1 বছরে 4 বার পাবো বলে। তো একইভাবে আমরা যদি এটাকে আরও বুঝতে চাই, 2 মাস অন্তর অন্তর দিলে কী হবে, নিজে থেকেই দেখো, 2 মাস অন্তর অন্তর দিলে কী হবে, 1 বছরে 12 মাস, তাহলে 2 মাস অন্তর অন্তর দিলে আমি কবার পাবো, 6 বার পাবো, বোঝা যাচ্ছে, 6 বার পাবো। তাহলে 8টা কী হবে, 8/6 হয়ে যাবে। আর 1 বছরের জন্যই যদি চাই, তাহলে এখানেও 6 হয়ে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা। চক্রবৃদ্ধি সুদে এটাই সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। 1 বছর যদি সুদের পর্ব হয় তখন জিনিসটা সোজা হয়, কিন্তু যখনই সুদের পর্ব 2 মাস করে দেয়, সুদের পর্ব 3 মাস করে দেয়, 4 মাস করে দেয়, তখন আমাদের একটু প্রবলেম হয়। আর সেটা এইভাবে করতে হয় আমাদেরকে। তাহলে আমরা সূত্রটাও শিখলাম, সূত্রটা কিভাবে আসলে ওটাও শিখলাম। এবার সুদের পর্ব যদি আমাদের চেঞ্জ হয়, তাহলে আর এন কিভাবে চেঞ্জ হবে সেটাও আমরা দেখলাম। এইবার আমরা দুটো অঙ্কের মাধ্যমে জিনিসটাকে জেনে নিই যে কিভাবে কি আসে। যদি প্রশ্ন করে 1000 টাকার 2 বছরের
চক্রবৃদ্ধি সুদ কত 10% হারে। এটা একদম নর্মাল প্রশ্ন ছিল। আমরা এবার সূত্র দিয়ে করব। কি হবে, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, কিন্তু আমাদের সূত্র কি সববৃদ্ধি মূল। তাহলে আমি একবারে সূত্রটা অ্যাপ্লাই করি। এত টাকার এত বছরের সববৃদ্ধি মূল, সববৃদ্ধি মূল কত হবে, পি, পি মানে কত 1000 টাকা আসল দেখতে পাচ্ছি, 1 প্লাস 10% হারে 1000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এখানে দেখো সুদের পর্ব নিয়ে কিচ্ছু বলেনি, যে 1 বছর পর পর দেয় না, 3 মাস পর পর দেয় না, 6 মাস পর পর দেয়, কিছু বলেনি। যখন কিছু বলা থাকবে না মনে রাখতে হবে বলা হচ্ছে 1 বছর পরপরই দেওয়া হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমার এখানে 2 বছরের চেয়েছে, আমার এখানে তাহলে সুদের হার 10ই থাকলো 1 বছর পর পর, যেহেতু r/100 হোল টু দি পাওয়ার 2 বছরের জন্য। ক্লিয়ার? তাহলে এত টাকা, তাহলে 1000 গুণ, এখানে একটা শূন্য কেটে দিলাম, 10 লসাগু 11/10 তার স্কোয়ার, তাহলে 11 গুণ 11/10 ইন্টু 10, দুটো শূন্য কেটে দিলাম, 11 11 121, একটা শূন্য, তাহলে কত পেলাম 1210 টাকা। কি পেলাম, সববৃদ্ধি মূল পেলাম, মানে সুদ আর আসল মিলে। তাহলে সুদ কত, চক্রবৃদ্ধি সুদের সূত্র কি হতে পারে, সববৃদ্ধি মূল থেকে আমি যদি আসলটা বাদ দিই তবে আমি চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে 1210 বিয়োগ 1000 টাকা 210 টাকা। ক্লিয়ার হলো ব্যাপারটা? আজকে যদি এই অঙ্কটাকেই চেঞ্জ করে দেবো, আমি সুদের পর্ব বোঝানোর জন্য এটা বলছি, এই অঙ্কটাকে চেঞ্জ করে দিলে আমি যদি এখানে 10% হারেই রাখতাম, এখানটা যদি বলতাম ছ মাস অন্তর দেও, মাস অন্তর দেয় 20% হারে 1000 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, 6 মাস অন্তর দেও। এই অঙ্কটা বুঝতে পারলে তাহলে আর এই কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আর সমস্যা সেরকম থাকবে না। অ্যাকচুয়ালি আমি খুব সহজ পাতি বাংলা ভাষা এগুলো জিনিসগুলো বোঝাচ্ছি, কোনো রকম কঠিন ভাষাও ব্যবহার করছি না, আশা করি এগুলো বোঝা যাবে। কি হবে এখানটা সববৃদ্ধি মূলটা একটুখানি খেয়াল করলে, পি, পি নিয়ে আমার কোনো সন্দেহ নেই, পি আমার 1000 টাকা, 1 প্লাস সূত্রে বসাচ্ছি, এইখানে একটা চেঞ্জ আসবে, আরে কি চেঞ্জ আসবে, যেহেতু 6 মাস অন্তর দিচ্ছে তা আমার আর থাকছে বছরে, আর বছরে থাকলে 6 মাস অন্তর দিলে আমি বছরে কবার পাবো, 2 বার পাবো। তাহলে আমার আরটা এখানে চেঞ্জ হয়ে যাবে, আরটা তাহলে 2 বার পালে r/2 হয়ে যাবে। আর কত 20/2 নিচে 100। বোঝা গেল কেন 2/2 এলো, আমি আগেও বুঝালাম, আবারও বলছি 6 মাস অন্তর দেয় বলে বছরে 2 বার পাচ্ছি, তাই 2 ভাগ হয়ে গেল। এইবার সুদের পর্বটা কত হবে, সুদের পর্বর জন্য হিসাব করতে হবে, আমাকে 6 মাস অন্তর অন্তর দিচ্ছে, চেয়েছে কত 1.5 বছর, এতক্ষণ 1 বছর চাইছিল বলে আমাদের 2 হচ্ছিল, কিন্তু 1.5 বছরে আমি 6 মাস করে কবার পাবো, 3 বার। যদি এখানে 2 বছর থাকতো 4 বার, 3 বছর থাকলে 6 বার। বোঝা গেল? তাহলে 6 মাস অন্তর অন্তর দিলে আমি 1.5 বছরে কবার পাচ্ছি, 3 বার, তাহলে এখানটায় হবে 3। এটাই হচ্ছে আসল অঙ্কের, যে এটা যদি বোঝা যায় তাহলে আর কোনো অসুবিধা হবে না। 1000 ইন্টু 1 প্লাস, এটা হচ্ছে 10/100 হরে 3, একটা শূন্য কাটা, 1000 গুণ এখানে 11/10 কিউব, তাহলে হচ্ছে 1000 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু কিউব আছে তাই 3 বার, 10 গুণ 10 গুণ 10, 3টে শূন্যই কাটা চলে যাবে, এটা হবে 1331 টাকা। তাহলে আমি 3 বছরে কত পেলাম, এটা হচ্ছে সববৃদ্ধি মূল বেরিয়েছে। তাহলে সুদ কত, চক্রবৃদ্ধি সুদ আমার 1331 বিয়োগ আসল হচ্ছে 1000 টাকা, তাহলে পেলাম 331 টাকা। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা কি, চক্রবৃদ্ধি সুদের একদম বেসিকটা বলেছি, কোনো কঠিন কিছু বলিনি, যে আমার কিভাবে আসে চক্রবৃদ্ধি সুদটা, আর আমরা কিভাবে সেটাকে বিচার করব আর কিভাবে ক্যালকুলেট করব, যেটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এইবার
আমি যখন সূত্রটা প্রমাণ করছিলাম একটা কথা বলছিলাম ওই সিমিলারিটির ব্যাপারে কি বলছিলাম যে পি ইন্টু 1+r/100। একটু ভালো করে খেয়াল করো, যখন আসল পি থাকে 1 বছরের জন্য যদি সব বৃদ্ধিমূল বের করি, দেখো এই জিনিসটা অ্যাড হচ্ছে। সে আমি ক্যালকুলেশন করেই বের করেছি, আসল যোগ PTR/100 করে এটা এসছে, এটা আমরা জানি কীভাবে এসেছে। কিন্তু আমি একটা সিমিলারিটির কথা বলছি, 1 বছরের জন্য এটা হয়, 2 বছরের জন্য কি হয় সব বৃদ্ধিমূল। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা হয় যে স্কোয়ার লিখছি, n বছরের জন্য পাওয়ার n মানে n বার গুণ। 3 বছরের জন্য কি হয় 1+r/100। এটাকেই তো লিখি পি ইন্টু 1+r/100 হোল স্কয়ার 2 বছরের জন্য চাইলে। এটাকেই তো লিখি 3 বছরের জন্য চাইলে কিউব। বোঝা গেল জিনিসটা? তো এটা আমি কেন বলছি, একটা কারণে বলছি। আজকে যদি সুদের হার চেঞ্জ হয়, ধরো প্রথম বছরের সুদের হার একটা, দ্বিতীয় বছরের সুদের হার একটা, তৃতীয় বছরের সুদের হার একটা, তখন কি করে করব? তখনকার জন্য এই পদ্ধতিটা আমি এইখান থেকে সূত্রটা বুঝিয়ে দিতে পারি। তাহলে আমার কি দাঁড়ালো, প্রত্যেক বছর সুদ একই হার থাকার জন্য এরকম হয়েছে। তাহলে যদি প্রথম বছর r1% সুদের হার হয়, দ্বিতীয় বছর r2% সুদের হার হয়, তৃতীয় বছর r3% সুদের হার হয়, 1 বছর অন্তর অন্তর দিচ্ছে, তাহলে আমার 3 বছর শেষে সব বৃদ্ধিমূল কত হবে? 3 বছর শেষে, 3 বছর পর সব বৃদ্ধিমূল কীভাবে বের করব? পি ইন্টু 1+ প্রথম সুদের হারটা বাই 100 ইন্টু 1+r2/100 1+r3/100। এ ধরনের একটা অঙ্ক দেয় পরীক্ষায়, তো আমাদের এটা কাজে লাগবে। এখানে কিউব আসছে না কারণ একই জিনিস নয়, স্কোয়ার আসছে না বা একই জিনিস নয় বলে 3টে সুদের হার আলাদা। তাহলে এখন আমার 5, 4, 6 দিয়ে দিল, তাহলে আমি মানটা বসিয়ে এটাকে ক্যালকুলেট করতে পারবো। তো আশা করি কম্পাউন্ড ইন্টারেস্টের যে পার্ট, এই পার্টটা তোমাদের বোঝা গেছে। এখানে ক্রিটিক্যাল একটু জায়গা আছে, শুধু সুদের হার, সুদটা যখনই হয় আসলটা চেঞ্জ হয়ে যাবে না, এটা হচ্ছে আসল, আর প্রতিনিয়ত বাড়তে থাকে। তো সাধারণত প্রত্যেকটা জায়গায় চক্রবৃদ্ধি সুদই ব্যবহার হয়, সরল সুদ খুব কম জায়গায় ব্যবহার হয়। সাধারণত ব্যাংকের ক্রেডিট কার্ড এবং নর্মাল হিসাবগুলোতে সরল সুদ ব্যবহার হয়, আর সমস্ত ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আজকে আমরা বেসিক শিখলাম, আগামী দিন আমরা কিছু অঙ্ক শিখবো এবং কিছু শর্ট ট্রিক্স শিখবো, যে শর্ট ট্রিক্সটা কম্পিটিটিভ এক্সামেও কাজে লাগবে এবং তোমাদেরও মাধ্যমিক স্টুডেন্টদেরও কাজে লাগবে। তো আজকে এইটুকু থাক, এটাকে দেখো ভালো করে, আশা করি বোঝা যাবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে।